প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, মানুষের একজন কর্মজীবী মানুষের কর্ম পাওয়ার পরে তার একটা নিজের একটি আবাস অথবা ঠিকানার জন্য তার একটা প্রচেষ্টা শুরু হয় এবং ব্যাংকগুলো নানাভাবে সেক্ষেত্রে সহযোগিতা করে থাকে। কিন্তু নতুন যে উপায়গুলো বা কৌশলগুলো সারা দেশে চলছে, সেই প্রক্রিয়াতে ব্যাংক কতটা সহযোগিতা করতে পারছে সেটা হয়তো ব্যাংকের তারা নানাভাবে সেটাকে অ্যাসেস করে জাস্টিফাই করে একটি ব্যাংকিং প্রোডাক্ট আকারে সেটাকে নিয়ে আসার চেষ্টা। কিন্তু এই ভাবনাগুলোকে, অর্থাৎ মানুষকে একটি নিজের আবাস বা ঠিকানা তৈরি করে দেওয়ার লক্ষ্যে যারা কাজ করছেন, তারা কিভাবে মানুষগুলোকে বিভিন্ন শ্রেণী পেশার বয়সের মানুষকে একত্রিত করেন এবং সেটা করতে গিয়ে যে কোড অফ ইথিক্স বা নৈতিকতা বজায় রেখে অত্যন্ত পেশাদারিত্বের সাথে যে কাজগুলো তারা করে থাকেন, সেই প্রসঙ্গগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করতে চাই। যে বিভিন্ন মানুষকে এক করে বিভিন্ন জমি ক্রয় করা, সেটি রেজিস্ট্রেশন করা, নামজারির যে প্রসঙ্গে যে ধাপে ধাপে কর্মগুলো আছে সেগুলো সম্পন্ন করে মানুষকে একটি নিজের ঠিকানা তৈরি দেওয়ার ক্ষেত্রে যে কাজ, সেটি আধুনিক যে প্রেক্ষাপট অথবা এই রিয়েল এস্টেট বিজনেসের প্রেক্ষাপট বলি কিংবা অ্যাপার্টমেন্টের প্রসঙ্গের ক্ষেত্রে বলি বা ফ্ল্যাটের প্রসঙ্গ, বাংলাদেশে এই শব্দটি বেশি প্রচলিত। এক্ষেত্রে যে নতুনত্বর ছোঁয়া লেগেছে, ভাবনায় যে নতুনত্ব এসেছে, এই প্রসঙ্গটি নিয়েই আজকে আলোচনা করতে চাই। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন ঘুরি প্রপার্টিজ লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার এই ঘুরি প্রপার্টিজ লিমিটেড থেকে আমাদের তো বাংলাদেশে কিছু শব্দ খুব পরিচিত, অ্যাপার্টমেন্ট কিনবে অথবা ফ্ল্যাট কিনবে, এই প্রসঙ্গগুলো আছে। কিন্তু জমি ক্রয় করে দেওয়া এবং তাকে একটি নিরাপদ আবাসের জন্য যে স্বচ্ছভাবে পেশাগতভাবে তাকে সহযোগিতা করা, এই কাজগুলো আপনার প্রতিষ্ঠান বা আপনি কিভাবে সম্পাদন করেন? আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে তার মধ্যে বাসস্থান হচ্ছে সর্বোত্তম চাহিদা। বিশেষ করে দেখুন, আমাদের ঢাকা শহরে যারা আমরা আছি, ঢাকা শহরের একটা জরিপে আসছে যে 70 থেকে 80% লোক, 80% মানুষ তাদের নিজস্ব কোনো ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট বা বাড়ি নাই। এখন প্রশ্ন হলো যে আমাদের যে মান্দাতার আমলের যে নিয়ম, সেই নিয়মটাকে যখন একটা মানুষ চিন্তা করে যে আমি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিনবো, সেটার প্রাইসটা এমন করে রেখেছে যেটা একটা মানুষের এটা স্বপ্নই থেকে যায়। এটা অনেকের জন্য সেটা সম্ভব না, স্বপ্নই থেকে যায়। আমরা যেটা করে থাকি, আমরা তারপরে আরেকটা বিষয় হলো যে মানুষ কিন্তু এখন ব্যস্ততা বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ সে তার কর্মের মধ্যে সবসময় ব্যস্ত থাকছে। কর্মের পাশাপাশি তার জীবনমান সুন্দরভাবে চালানোর জন্য সে অল্টারনেটিভ একটা সোর্সের চিন্তাও করছে। এই জন্য একটা মানুষের একটা পিওর ল্যান্ড খোঁজা বা একটা ভালো কোম্পানির কাছে গিয়ে তার নির্মাণ বা বাড়ি নির্মাণের বিষয়গুলো নিয়ে যে আলোচনা করা বা মানুষের আস্থা, যে ভেজাল মুক্ত জমি বলতে যা বুঝে আস্থা রাখা, এই আস্থা রাখার বিষয়টা আসলে এখন খুবই একটা সংকটপূর্ণ অবস্থার মধ্যে আছে। এটা মানুষের মধ্যে একটা ভীতি। তো আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা এই কাজগুলো করে থাকি। একটা মানুষ যে সেভ অ্যান্ড সিকিউরলি, সে যখন একটা ল্যান্ড, পিওর একটা ল্যান্ড খোঁজা, সেই সেই ল্যান্ডটাকে আমরা সমহারে ডিস্ট্রিবিউট করা, সেখানে 18টা বা 20টা বা 6টা বা 10টা বা কখনো 50+ ল্যান্ডের সাইজ উপরে নির্ভর করে সেটা সেই সমস্ত পিওর ল্যান্ডটা খুঁজে বের করা, তার সমস্ত যে কাগজপত্রগুলা এগুলা একেবারে পিওর আছে কিনা সেটাকে দেখা, সেটা দেখার পরে আমরা এটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এটা অ্যাড দিই। আমরা একটা স্ট্রাকচার ডেভেলপ করি, সেই স্ট্রাকচার ডেভেলপ করার পর ভিজুয়াল স্ট্রাকচারটাকে আমরা অ্যাড দিই। অ্যাড দেওয়ার পরে আমরা কিছু কোড অফ কন্ডাক্ট মেনটেন করি এবং তারা ওইগুলা ফলো করার পরে যার প্রয়োজন সে তখন ওখানে নক করার পরে সে আমার সম্ভাবনাময় একজন ক্লায়েন্ট, তারপরে তার কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে সব কিছু আমার কাছে চলে আসে। এটা হচ্ছে আমাদের একটি ধাপ। আমরা আরও কয়েকটি ধাপে কাস্টমারকে ফিল্টারিং বা নকিং করে থাকি। তো সর্বোত্তম ধাপ হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক। তো যখন আমরা তাকে নক করি, যখন উনি এরিয়া সম্পর্কে, ল্যান্ড সম্পর্কে, প্রজেক্ট সম্পর্কে, উনি ডিটেল প্রাইস সম্পর্কে যখন আমাদের সঙ্গে কথোপকথন হয়, তখন উনি হয়তো কেউ ইন্টারেস্ট ফিল করেন, অনেকে ইন্টারেস্ট ফিল করেন না। কারণ ট্রাস্ট অ্যান্ড রিলায়েবিলিটির যে বিষয়টা বাংলাদেশে রয়ে গেছে,
সেই জায়গা থেকে অনেকেই হয়তো অনেক জায়গায় গিয়ে ঠকেছে, সে বিশ্বাস করতে চায় না। সেটা তো নিশ্চয়ই তাকে প্রভাবিত করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রবলেমটা আমাদের ফেস করতে হয়, ট্রাস্ট করতে চায় না। তো পরবর্তীতে যখন প্রজেক্ট ভিজিট করে, আমাদের সঙ্গে কথোপকথন হওয়ার পরে, একটা রেস্ট ফিক্সড হওয়ার পরে, আমরা তাদেরকে একটা বুকিংয়ের মাধ্যমে প্রথমে তাকে সদস্য হিসেবে এন্ট্রি করি, দেন একটা নির্দিষ্ট একটা ডেট দেই। ওই ডেটে আমরা সকলকে সম্মিলিত করে আমরা তাদেরকে সাব কবলা রেস্ট্রি দিয়ে দেই। আরেকটা হচ্ছে আমরা 1-to-1 মার্কেটিং করি। আমরা আমাদের পরিচিত, এক্ষেত্রে একটা প্রশ্ন থেকে জানোয়ার ভাই, সেটা হচ্ছে যে তার যে পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে, সেটি কি একবারই করতে হবে নাকি এখানে কোনো ইনস্টলমেন্ট বা ধাপে ধাপে করার সুযোগ আছে? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য বা ধরিয়ে দেওয়ার জন্য। আমাদের ল্যান্ড শেয়ারিং প্রসেসের যে আমরা যে বিজনেস টার্মস যেটা করেছি, পলিসি যেটা করেছি, প্রথমে উনি একটা বুকিং মানি দিবেন। জমি যখন রেজিস্ট্রি নেবেন, ওই টাকাটা, জমির টাকাটা ফুল দিতে হবে। জমির টাকাটা ফুল দেওয়ার পর ওর নামে সাব কবলা হয়ে গেল, মিউটেশন হয়ে গেল, তার মালিকানা শর্ত ওখানে আরোপিত হলো ওই ল্যান্ডের মধ্যে, প্রকৃত তিনি মালিক। তো পরবর্তীতে যেটা হয়, আমরা সকল সদস্যদেরকে নিয়ে বসি ওই ল্যান্ডের, ধরুন সে একটা ল্যান্ড 5 কাঠা, আমরা BG9 মানে 10 তলা করেছি। তো 10 তলা বিল্ডিংয়ের মধ্যে আপনার ডাবল ইউনিট যদি হয় তাহলে 18টা শেয়ার, এই 18 জনকে নিয়ে আমরা বসার পরে এখানে আমরা ক্রয় কমিটি, আমরা নির্মাণ কমিটি অ্যান্ড অডিট কমিটি, এগুলা আমরা নির্ধারণ করি বা এগুলো আমরা সেট করি, রেজুলেশন করি। দেন তারপরে যেটা হয়, বিল্ডিংয়ের কাজ স্টার্ট হলো। তখন ওনারা সিদ্ধান্ত নেবেন এই বিল্ডিংটা 24 মাসে করবেন, 30 মাসে করবেন না 36 মাসে করবেন। তবে আমরা যেটা সাধারণত সাজেস্ট করে থাকি বা যে এই বিল্ডিংটা 36 মাসের মধ্যে শেষ করার জন্য, অর্থাৎ 3 বছরের মধ্যে। 3 বছরের মধ্যে। আমরা একটা বিরতিতে যাব, তার আগে এই প্রশ্নটি রেখে যাই, যেহেতু এটি আপনি যথার্থই বলেছেন যে গ্রাহক অথবা যে ব্যক্তি অন্য একটা জায়গাতে গিয়ে মানে প্রতারণার শিকার হয়েছে বা তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনি তো সহজে ওই প্রসঙ্গে অন্য কাউকে সহজে বিশ্বাস করতে চাইবেন না। সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান ঘুরি প্রপার্টিজ লিমিটেডের প্রতি যে বিশ্বাস রাখতে যেতে পারে, এই বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য আপনারা কী করছেন বা কী কৌশলগুলো অবলম্বন করেন, এই প্রশ্নটি রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আমাদের ল্যান্ড শেয়ারিংয়ের যে নতুন যে প্রক্রিয়া, একটা ব্যবস্থা বলা যেতে পারে, সেই প্রসঙ্গগুলো নিয়ে আনোয়ার হোসেন ভাইয়ের সাথে আলোচনা। যে প্রশ্নটি আনোয়ার হোসেন ভাই করে বিরতিতে যাওয়া, সেটি হচ্ছে যে বিশ্বাসযোগ্যতা কিভাবে তৈরি করেন বা আপনার প্রতিষ্ঠান কি কৌশলগুলো অবলম্বন? দেখুন, আমাদের চারপাশে, আমার আশেপাশে এখানে যা আছে সবই কিন্তু জমি। আসলে জমি হলেই তো জমি না, জমির মূল দরকার হচ্ছে আপনার ওর ব্যাকগ্রাউন্ডে কাগজ, পেপারস। তো এই কাগজ বা পেপারসটা হচ্ছে একটা জমির মূল সূত্র। সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা যে কোনো জমির প্রপোজাল আমাদের কাছে আসতেই পারে। আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে আমরা ল্যান্ড সার্চ করি এবং আমাদের এই জমিগুলা সরবরাহের জন্য কিছু লোকজন আছেন, তারা আমাদেরকে ল্যান্ড সরবরাহ করে থাকেন। বাট প্রথমে আমরা যেখানে ওয়েট দেই বা যেখানে আমরা সবচেয়ে বেশি ফোকাস দেই, সেটা হচ্ছে পেপারস। এবং পেপারস নেওয়ার পরে সেই পেপারসটা যতটা পরীক্ষা করা যায়, স্থানীয় ভূমি অফিস, তারপরে একাধিক সোর্স থেকে আমরা সার্টিফাই করি এবং সেটার অথেন্টিকিটি যাচাই করি। যাচাই করার পরে যখন দেখি না জমিটা পারফেক্ট, দেন আমরা তখন ওই জমি নিয়ে কাজ করি। মানে শুধু জমির খবর আসলেই হবে না? নো, জমির খবর আসলে সেটা হবে না। আমরা যেটা করে থাকি, অনেকে অনেকভাবে করতে পারে, বাট আমরা অনেক সময় নেই। একটা ল্যান্ড যখন মার্কেটে আমরা প্লেস করতে যাই, সে প্লেসের পিছনে প্রায় 2 থেকে 3 মাস আমরা সময় নেই। এটাই আমাদের প্রক্রিয়া। মানে কাস্টমার বা গ্রাহকের কোনো অবস্থায় প্রতারিত হওয়ার কোনো অপশন ঘুরি প্রপার্টিজে নাই। ঘুরি প্রপার্টিজ এই বিষয়টা সবসময় প্রখরভাবে দৃষ্টিক্ষেপণ করে থাকে এবং এই বিষয়ে সবসময় ঘুরি প্রপার্টিজ এই দিকে কাস্টমারের নিরাপত্তা, সার্ভিস অ্যান্ড স্যাটিসফ্যাকশন, এই বিষয়গুলো। কিন্তু কোনো প্রতারক যদি গ্রাহক সেজে আসে, সেটা ধরার উপায় কি? এটা ইজি।
ধরার ইজি। বর্তমান আপনি ধরেন যে অনেক ডিজিটালাইজেশন হয়েছে, আপনি কাগজপত্র এখন আগে যে বিষয়টা ছিল যে এক জমি দুবার তিনবার বিক্রির সুযোগ ছিল, কিন্তু এখন আপনি দেখুন আমরা যখন জমিটা রেজিস্ট্রি করতে যাই বা জমিটা ক্রয় করতে যাই, যিনি বিক্রেতা এবং যিনি ক্রেতা সবাইকে উপস্থিত থাকতে হয়। নট অনলি দ্যাট, আপনাকে ওই যখনই ওনার এনআইডি কার্ডটা সাব রেজিস্ট্রার সাহেব বা যিনি রেজিস্ট্রি দেন, উনি যখনই ওনার এনআইডি কার্ডটা ওই আপনার সার্ভারে ঢুকান এবং প্লট নাম্বারটা ঢুকান, ওই মৌজায় ওই প্লটে ওনার কতটুকু অংশ এখন রিমেনিং আছে, ব্যালেন্স আছে, সেটা কিন্তু উনি সুস্পষ্টভাবে দেখতে পান। এবং আপনি হয়তো জেনে থাকবেন এখন একটা সুন্দর নিয়ম হয়েছে যে যদি কোনো প্রতারক ওখানে ধরা পড়ে, ইনস্ট্যান্টলি তাকে কিন্তু সাজা বা শাস্তি ভোগ করতে হয়, আইনের মুখোমুখি হতে হয়। এই ল্যান্ড শেয়ারিং এর প্রসঙ্গে তো আসলে অন্যান্য দেশগুলোতে ব্যাংকের একটা ভূমিকা আছে। আমার দেশের ব্যাংকগুলো হয়তো তারা প্রস্তুতি নিচ্ছে এটাকে একটা ব্যাংকিং প্রোডাক্টের মধ্যে আনার জন্য। কোনো ব্যাংকই ইতিমধ্যে শুরু করতে পেরেছে এই খবর কি আপনার জানা আছে? আমার জানা মতে আমি যতটুকু জেনেছি অগ্রণী ব্যাংক কিছুটা অ্যাডভান্স হয়েছে, বাট আমার জানা নাই। তো দেখেছি ব্যাংকের যে জিনিসটা দরকার, একটা আমরা যদি মোটা দাগে বলি, সেটা হচ্ছে ব্যাংকের দরকার মর্টগেজ। তো মর্টগেজের এগেনস্টে আমাদের প্রত্যেকটা শেয়ারার, সে কিন্তু দেখুন সে স্টার্টিংয়েই জমির মালিক হচ্ছে, তাহলে দলিলটা রেখে ওনারা যদি এই সমস্ত শেয়ারারদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করে, তাহলে কিন্তু আলটিমেটলি তারা ব্যাংকের যে জিনিসটা দরকার, যে ব্যাকএন্ডে যে জমির দলিলটা সে পেয়ে গেল। যখন এখানে মানে সিভিল ওয়ার্ক শুরু হবে, তো আলটিমেটলি জমির ভ্যালু বাড়বে। তো উনি যে পরিমাণে লোন দিয়েছে, উনি পরবর্তী 2 বছর 3 বছর বা 5 বছর 10 বছর পরে এই লোনটা উনি যদি মনে করেন যে যিনি নিয়েছেন উনি ডিফল্টার হবে, বাট উনি তো কিস্তি দিয়ে ডেভেলপ করে উনি তো বাড়ি নির্মাণ করে ফেলেছে, ওনার বাড়িটা সে তো আর তার বাড়ি অথবা জমি ছেড়ে যাবে না, সেটা এখানে রেখে যাবে। কিন্তু ব্যাংকের যে গ্রান্টার তার সে চায়, সেক্ষেত্রে কি আপনারা কোনো সহযোগিতা করে থাকেন? অবশ্যই ব্যাংক যদি এ ধরনের কোনো প্রজেক্ট নিয়ে থাকে যে হ্যাঁ আমরা যারা উদ্যোক্তা তাদের গ্রান্টার হিসাবে আমরা উইটনেস চাই, আমরা দিতে প্রস্তুত আছি। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে 70 থেকে 80% মানুষের বাড়ি নাই, তাদের ঢাকা শহরে কোনো মানে মাথা গোজার ঠাঁই নাই। তো ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট এমন একটা সিস্টেম, ল্যান্ড শেয়ারিং এই সিস্টেমটা হচ্ছে আপনি যেখানেই বাড়ি কেনেন, যেখানে আপনি ফ্ল্যাট কেনেন, সে ফর এক্সাম্পল আপনি একটা এরিয়াকে আপনি টার্গেট করলেন, ওখানে ল্যান্ড শেয়ারিং প্রসেসে যখন আপনি যাবেন, এটা 50% খরচ হয়। কিন্তু আমরা একটা জায়গা থেকে, আমরা যারা আছি আমাদের দেশের মানুষ, একটা জায়গাতে যখন সে একটা পথ দিয়ে চলে, ওই পথটাকে সে একেবারে নিজের আপন পথ হিসাবে ভেবে নেয়, অল্টারনেটিভ পথটা সে খুঁজে না। কিন্তু অল্টারনেটিভ পথে গেলে পথ দিয়ে যখন সে চলতে থাকবে, দেখা যাবে যে তার ডেস্টিনেশনটা অনেক ইজি হবে, অনেক কাছে হবে। এইটা ল্যান্ড শেয়ারিং প্রসেস তেমনটা, যে ডেভেলপাররা যে সিস্টেমটা ডেভেলপ করে রেখেছে, আমি তাদেরকে দোষ দিচ্ছি না, এটা বিজনেস, যে কোনো বিজনেসের পলিসি ডাইভার্সিফাই হয়। ল্যান্ড শেয়ারিং প্রসেস হচ্ছে একজন সাধারণ উদ্যোক্তা বা একজন সাধারণ মানুষের একটা বাড়ি দেওয়ার, একটা ঠিকানা দেওয়ার একটা সহজ পন্থা। এই পন্থাকে আরও বেশি বেগবান করা, ছড়িয়ে দেওয়ার প্রশ্নে নিশ্চয়ই যাদের আয় দিয়ে এই ব্যবস্থার সাথে সম্পৃক্ত হতে পারছে না, তারা তো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নেওয়ার চেষ্টা করবে। তো এই জায়গাতে ব্যাংকগুলো বা আর্থিক প্রতিষ্ঠানগুলো কি করতে পারে? আপনার অভিজ্ঞতার প্রেক্ষাপটে এই ধরনের মানুষের চাহিদার কথা বিবেচনা করে এই প্রশ্নটি রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আনোয়ার হোসেন ভাইয়ের সাথে ল্যান্ড শেয়ারিংয়ের এই বিজনেস নিয়ে আলোচনা। যে প্রশ্নটি আনোয়ার ভাই করে বিরতিতে যাওয়া, সেটা হচ্ছে যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো কি উদ্যোগ নিতে পারে এই ধরনের গ্রাহক অথবা জনগণের বৈশিষ্ট্যের কথা বা চাহিদার কথা বিবেচনা করে। ব্যাংকের উচিত, ব্যাংকের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে একটা মানুষকে স্বাবলম্বী করা ব্যাংকের মূল দায়িত্ব, এবং একটা মানুষকে স্ট্যাবল করা। একটা মানুষ যখন তিনি ঢাকা শহরে স্ট্যাবল হতে পারবেন, তিনি কিন্তু নতুন নতুন উদ্যোগ নিয়ে তিনি নিজে অর্থনীতিতে স্বাবলম্বী হবেন, এবং সেই অর্থটা রাখবে কোথায়? ব্যাংকে। ব্যাংকের যে জিনিসটা দরকার, মর্টগেজ ব্যাংক আমার কাছে আসুক বা আমরা ব্যাংকের কাছে যাই, বা আমাদের নিয়ে ব্যাংক একটা নতুন প্রজেক্ট করুক, যে যারা ল্যান্ড শেয়ারিং করছে, ভেরি ইজি। কারণ দেখুন, সে ডেভেলপারকে যখন লোন দিচ্ছে, ডেভেলপারের যে লোনটা ব্যাংক দিচ্ছে, যে অ্যাসেসমেন্টটা করতেছে, সেটাকে সেই ল্যান্ডটা কিন্তু
লাস্ট অফ দি ফ্ল্যাট যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্রি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জমির মালিকের নামেই জমি থাকছে। বিষয়টা খুবই ট্রান্সপারেন্ট যে আমি যাকে লোন দিচ্ছি যা সেই ব্যক্তির নামেই আমার কিন্তু তার নামে কাগজ আছে, তার নামে মিউটেশন আছে, উনি ল্যান্ডের ওনার। তাহলে ব্যাংকের তো কোনো প্রবলেম থাকার কথা না। ব্যাংকের দরকার হচ্ছে লোন দেওয়া। দেখুন, আবার আমরা ল্যান্ড শেয়ারিং প্রজেক্টে ব্যাংক এখানে ভেরি ইন্টারেস্টিং একটা ফ্যাক্টস হলো যে ল্যান্ড শেয়ারিং প্রসেসে ব্যাংক অটোমেটিকলি সে ফর এক্সাম্পল আমি যে একটা জায়গার কথা বলি, সে মিরপুরে আমি 40 লক্ষ টাকায় একটা যে ফ্ল্যাটটা দিচ্ছি 1100 স্কোয়ার ফিট, পাশে ব্যাংক যেটা লোন দিচ্ছে ডেভেলপারদের প্রসেসের মধ্যে গিয়ে সেটার দাম 1 কোটি টাকা বা 80 লাখ টাকা। তাহলে ব্যাংক তো এখানে আলটিমেটলি উনি যখন ফ্ল্যাটটা তৈরি করবেন ওনার ওই ফ্ল্যাটের বাজার মূল্য তো 80 লাখ। তো ব্যাংকের তো এখানে কোনো প্রবলেম নাই, প্রবলেম তো দেখছি না। উনি যদি ঋণ খিলাফি হন বা উনি যদি দিতে ব্যর্থ হন, ওটা ফ্ল্যাটটা তো ব্যাংকের। তো আলটিমেটলি ব্যাংক তো যে পরিমাণ ব্যাংকের কাছে তো পেপারস থাকবে ওই ফ্ল্যাটের যতক্ষণ পর্যন্ত উনি লোন পরিশোধ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ফ্ল্যাট ওনারও দাবি করতে পারবে না ফ্ল্যাটটা তার। তাহলে তার নির্মাণের এই অল্প একটু অর্থ যদি সহযোগিতা করে থাকেন তাহলে ব্যাংক আলটিমেটলি যখন গিয়ে উনি হ্যান্ডওভার পাচ্ছেন তখনই ওই প্রজেক্টটার দাম বা ওই ফ্ল্যাটটার দাম আপনার ডাবল। এবং এক্ষেত্রে ব্যাংকগুলোর সাথে কি আপনাদের কোনো আলাপ আলোচনা হচ্ছে বা হয়েছে? কিছু ব্যাংকের সঙ্গে আলোচনা করেছি কি ভেরি ডিফিকাল্ট তাদের যে পলিসিটা, এবং তারা যেগুলো স্থানীয় ব্রাঞ্চগুলো আছে তারা বলে যে এগুলো আমরা আসলে আমাদের কর্পোরেট বা হেড অফিসে তুলবো, মানে তারা এখনো প্রক্রিয়াটা বুঝে উঠতে পারতেছে না। এটা আমাদের নিয়ে ব্যাংকের উচিত আমাদের নিয়ে তাদের একটা সেমিনার করা। আমরাও চাই দেশের ব্যাংক এবং দেশের অর্থনীতি এটা ডেভেলপ করলেই তো দেশ ডেভেলপ করবে। এবং আপনারা এইটা যেমন একটা বিষয়, আপনারা নিজে উদ্যোগেও তো আসলে ব্যাংকে এই ল্যান্ড শেয়ারিং বিজনেসটাকে বোঝানো এই অর্থে যে প্রক্রিয়াটা বা ধারণাটা উপস্থাপন করা, তা এরকম কোনো প্রস্তাব কি আপনাদের পক্ষ থেকে দেওয়ার কোনো চিন্তাভাবনা আছে কিনা? অবশ্যই চিন্তাভাবনা আছে, আমরা চেষ্টা করছি। আমরা একটা অ্যাসোসিয়েশন ডেভেলপ করার জন্য আমরা যারা আছি সবাই মিলে আমরা একটা অ্যাসোসিয়েশন ডেভেলপ করে আমরা বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশের সমস্ত ব্যাংককে আমরা এসব বিষয়ে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন। এবং আপনার জানা মতে কত সংখ্যায় কেমন আছে এই ধরনের প্রতিষ্ঠান প্রপার্টিজ? আমরা বাংলাদেশে যেটা চিন্তা করি সবসময় 100 বছর পিছিয়ে একটা কথা আছে। তো দেখুন, আপনি দুবাইয়ের বুর্জ খলিফার কথা যদি চিন্তা করেন, সে কিন্তু সারা পৃথিবীতে আগে শেয়ার বিক্রি করেছে জাস্ট মডেলটা দিয়ে, জাস্ট ওই ওইটারই কনসেপ্ট বাংলাদেশে এসেছে। এখন মোটামুটি মানুষ 20% মানুষ জানে, এখনো মাস পিপল জানে না। তো কিন্তু এইরকম ল্যান্ড শেয়ারিং যে প্রতিষ্ঠান আমার জানার মধ্যে ল্যান্ড শেয়ারিং যারা প্রাতিষ্ঠানিকভাবে বিজনেস করে 200+। তাও তো অনেক, 200+, তাও অনেক। এবং একেবারে আমরা শেষের দিকে আনোয়ার ভাই, সেটা হচ্ছে যে আপনি তো দীর্ঘদিন কর্পোরেট সেক্টরে কাজ করেছেন, ওখান থেকে পরিবর্তন করে ল্যান্ড শেয়ারিংয়ে আসার কারণ কি? খুব ছোট করে। ল্যান্ড শেয়ারিংয়ের বিষয়টা হলো যে আমি আমার সেই বিগিনিং থেকে 2002 সাল থেকে আমি জব শুরু করেছি। তখন থেকে আমার প্ল্যান ছিল যে আমি বিজনেসে যাব। তো বিজনেসে গেলে আমি একটা জিনিস চিন্তা করেছি যে এমন একটা বিজনেস দরকার যে বিজনেসটার মধ্যে সেবা আছে এবং বিজনেসটা কন্টিনিউ করা যাবে। তো আমাদের দেশে যে অবস্থা সেটা হচ্ছে, আমি আগেই বলেছি যে এদেশের মানুষের ঘর নাই। তো এই একটা পার্সপেক্ট থেকে, এই একটা চিন্তা ভাবনা থেকে আমি এই ল্যান্ড শেয়ারিং প্রসেসটাতে এসেছি যে যিনি আজকে দেখুন আমাদের দেশে যারা চিন্তা করে ফ্ল্যাট কিনবো ও কিন্তু 40+ গিয়ে চিন্তা করে, বাট ল্যান্ড শেয়ারিং প্রসেসে যখন আসছি আমরা তখন এটাকে 28 বা বিলো 30 থেকেই আমরা কিন্তু 12 বছর কমিয়ে নিয়ে আসছি। একজন ব্যক্তি উনি চাকরিতে এন্ট্রি করেই 2-3 বছর চাকরি করার পরে উনি ইচ্ছা করলে কিন্তু ঢাকা শহরে একটি ফ্ল্যাটের মালিক হওয়ার সুযোগ রয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে এইটা একটা সেবা। দ্বিতীয়ত হচ্ছে যে এই বিজনেসটা বাংলাদেশের যে অবস্থা, ঢাকা শহরের যে অবস্থা, তাতে করে এটা কন্টিনিউ করা যাবে এবং এই বিজনেসটা আসলে একটা জীবন্ত জাগ্রত ব্যবসা হিসাবে লং টার্ম করা যাবে। সেক্ষেত্রে আমরা হয়তো 2-1 লাইনে শুনবো আনোয়ার ভাই, সেটা হলো ব্যাংকের কাছে আর কি প্রত্যাশা করেন সর্বশেষ? ব্যাংকের কাছে প্রত্যাশা হচ্ছে ব্যাংক আমাদেরকে রিকগনাইজড করুক, তাদের অ্যানলিস্টেড করুক, এবং ব্যাংক আমাদের যেমন আমরা বিগ প্রজেক্ট করার জন্য, যেমন কন্ডোমিনিয়াম প্রজেক্ট করার জন্য আমাদের এত টাকা এই মুহূর্তে নাই, তো আমাদেরকে যারা আমরা উদ্যোক্তা তাদেরকে ফাইন্যান্স করুক, পাশাপাশি আমাদের থেকে যারা শেয়ার কিনছে তাদেরকেও
সহযোগিতা করব। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে সবার একটা নিজস্ব ঠিকানা হোক, সবার একটা নিজস্ব ঠিকানা হোক। অসংখ্য ধন্যবাদ আনোয়ার হোসেন ভাই আমাদেরকে আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য এবং এই বিজনেসের বা ল্যান্ড শেয়ারিং কনসেপ্টটিকে তুলে ধরার জন্য, ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি প্রিয় দর্শক, আজকের মতো ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।